নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4m² - 9n² বর্গ সেমি হলে তার দৈর্ঘ্য হবে। অপশান এতে বলেছে 4m + 6n সেমি, বিতে বলেছে 4m - 6n সেমি, সিতে বলেছে 2m + 3n সেমি, ডিতে বলেছে 3n - 2m সেমি। তো চলো দেখি এটা কীভাবে হচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, এখানে দেখো 4m² - 9n², এটাকে যদি আমরা a² - b² এর ফরমেশানে ধরে নিই, a² - b² এর ফরমেশানে ধরলে এটা কী হবে, 2m এর হোল স্কোয়ার মাইনাস 3n এর হোল স্কোয়ার। তাই সেখান থেকে কী লিখতে পারবো, a + b আর a - b। এখানে দেখো ক্ষেত্রফল ইজুকাল টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রথমটা হয় দৈর্ঘ্য, তাহলে সেই অনুসারে a + b এর যে উত্তরটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো তাহলে 2m এর হোল স্কোয়ার মাইনাস 3n এর হোল স্কোয়ার করলে কী হবে, 2m + 3n ইন্টু 2m - 3n। তাহলে 2m + 3n হবে হচ্ছে এই হিসাবে দৈর্ঘ্য, তাহলে ওটাই হবে অ্যান্সার। তাহলে অপশান সি হবে আমাদের সঠিক অ্যান্সার। এই অঙ্কটা একটু ট্রিকি, এই অঙ্কটা সেই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে এইভাবে করতে হবে, ঠিক। পরে 1-2টা বলেছে 324কে যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে তা হলো, এতে বলেছে 2, বিতে বলেছে 3, সিতে বলেছে 6, ডিতে বলেছে 18। প্রথমে আমাদের 324কে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কী পাবো, 3³ × 2² × 3 = 324। তাহলে এবার দেখো যে আমাদেরকে পূর্ণ ঘন সংখ্যা চেয়েছে, কিন্তু এটা থেকে পূর্ণঘন হচ্ছে, কারণ এটা 2³ নয়, এটা 3³ নয়। তাহলে এইটা করার জন্য আমাদেরকে কত গুণ করতে হবে, 2³ করার জন্য এর সঙ্গে একটা 2 গুণ করতে হবে, আর 3³ করার জন্য এর সঙ্গে দুটো 3 গুণ করতে হবে। তার মানে আলটিমেটলি আমাদেরকে পূর্ণঘন সংখ্যা করতে 2 × 3 × 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে কত হচ্ছে, 3 × 6, 3 × 6 = 18। তাহলে 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান ডি, 18। পরে 1-3টা বলেছে 15%কে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান হবে। এতে বলেছে 45 ডিগ্রি, বিতে বলেছে 54 ডিগ্রি, সিতে বলেছে 90 ডিগ্রি, ডিতে বলেছে 75 ডিগ্রি। চলো এই অঙ্কটা কীভাবে হচ্ছে দেখি। বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বার করতে গেলে আমাদের কি করতে হবে, 360 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15% মানে আমরা কি লিখতে পারি, 15/100। তাহলে 15/100 × 360 করবো। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 54 ডিগ্রি। তাহলে সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান বি, 54 ডিগ্রি। 1-4 বলেছে একটি চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটি বাহু দৈর্ঘ্যে সমান হলে চতুর্ভুজটি হবে। এতে বলেছে কাইট, বিতে বলেছে সামান্তরিক, সিতে বলেছে ট্রাপিজিয়াম, আর ডিতে বলেছে রম্বস। ওই সমস্ত অপশানের মধ্যে কাইটটা হবে সঠিক উত্তর, কারণ দেখো সন্নিহিত বাহু মানে হচ্ছে কাছাকাছি দুটো বাহু, কাইটের হচ্ছে কাছাকাছি দুটো বাহু হচ্ছে দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। মানে এই দুটো কাছাকাছি বাহু আর এই দুটো কাছাকাছি বাহু, এই দুটো হচ্ছে দৈর্ঘ্যের সমান হয়। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান এটা। আর এই ছবিটা যদি তোমরা দেখতে চাও, এটা তোমাদের বইয়ের 17 নম্বর পাতায় গেলে দেখতে পেয়ে যাবে। পরে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1টা বলেছে p + q = m এবং p - q = n হলে pq এর মান কত। প্রশ্ন অনুসারে যেগুলো ছিল সেগুলো একবার লিখে নেব। p + q = m, p - q = n, pq = what। এখানে হচ্ছে আমরা যে সূত্রটা ফেলবো সেটা হচ্ছে 4ab = a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার। এখানে a ধরে নেব p আর b ধরে নেব হচ্ছে q। এবার সেইটা এখানে বসাবো।
তাহলে সেখান থেকে কি লিখতে পারছি, 4pq ইকুয়াল টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে সেইটা বসালাম। এবার হচ্ছে এইটা হোল স্কোয়ার আছে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের পি কিউর মান বের করতে বলেছে, তাহলে হচ্ছে 4টাকে এদিকে পাঠালাম, তাহলে এটা গুণ আকারে ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে পি কিউ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে দুইয়েরটা বলেছে 2x প্লাস 5 ডিগ্রি ও 3x প্লাস 20 ডিগ্রি পরস্পর পূরক কোণ হলে x এর মান কত। অনুসারে আমরা কি লিখতে পারি, 2x প্লাস 5 প্লাস 3x প্লাস 20 ইকুয়াল টু 90, এটা আমরা লিখতে পারি। তাহলে এবারে হচ্ছে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিলাম, তাহলে 2x প্লাস 5 প্লাস 3x প্লাস 20 ইকুয়াল টু 90। এবার এটা হচ্ছে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 5x প্লাস 25 ইকুয়াল টু 90, বা সেখান থেকে কি লিখতে পারি যে 5x ইকুয়াল টু 90 মাইনাস 25, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5x ইকুয়াল টু 65। এবার 5টা দিকে ভাগ হবে, 13 5 65, তাহলে x ইকুয়াল টু 13, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত, 13, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার 2-3টা বলেছে 7-18কে মাইনাস 5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে। মানে কি, যেটা দেয়া থাকবে তার উল্টোটা মানে রিভার্সটা, তাহলে মাইনাস 5/6 দেওয়া ছিল, তার উল্টো হচ্ছে মাইনাস 6/5। এবার এটা ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে মাইনাস 7/15, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 2-4টা বলেছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি, কেন। স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, কেন। স্থূলকোণ মানে কি, স্থূলকোণ মানে হচ্ছে যে কোণটার মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম, সেই কোণগুলোকে বলা হচ্ছে স্থূলকোণ। আর সম্পূরক কোণ মানে হচ্ছে যার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো স্থূলকোণ ধরো, একটা হচ্ছে 91 ডিগ্রি, একটা হচ্ছে 92 ডিগ্রি, যোগ করো, দেখো 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে আমি সহজেই বলতে পারি যে দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 3টা বলেছে নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে m মাইনাস 1/m ইকুয়াল টু p হলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার এর মান কত। অনুসারে আমার যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিলাম, m মাইনাস 1/m ইকুয়াল টু p, তাহলে m প্লাস 1/m এর হোল স্কোয়ারের মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে এই সূত্রটা কাজে লাগবে, 4ab ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার। এখানে a সমান m ধরবো আর b সমান ধরবো 1/m। এবার সেই অনুযায়ী বসিয়ে দিলাম, বসিয়ে দিলে তাহলে এটা কত হচ্ছে 4 ইন্টু m ইন্টু 1/m ইকুয়াল টু m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস m মাইনাস 1/m এর হোল স্কোয়ার। এবারে দেখো m মাইনাস 1/m এর মান দেওয়া আছে p, তাহলে সেইটা বসাবো পরের লাইনে, তাহলে 4 ইকুয়াল টু, আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 4 ইকুয়াল টু m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস p স্কোয়ার। তাহলে হচ্ছে এবারে এটা যেমন আছে তেমন থাকবে, এটাকে এদিকে নিয়ে যাব, আর এটারই আমাদের মান চেয়েছে, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে m প্লাস 1/m এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস p স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 3-2টা বলেছে মাইনাস 4/3 ও 3/7 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। হচ্ছে আমরা সেই 9 করব, এটা হচ্ছে আগের দিনও ছিল এরকম একটা। তাহলে এখানে মেন ব্যাপারটা কি, এখানে হচ্ছে ওয়াইটা এক্সের থেকে বড়, তাহলে ওয়াইটা হচ্ছে যেটা বড় সেইটা হবে আর এক্সটা হচ্ছে যেটা ছোট সেইটা হবে। আমরা কি জানি যে মাইনাস দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট হয়, আর মাইনাস ব্যতি রেখে যেটা থাকবে সেটা বড় হয়। তাহলে হচ্ছে 3-7টা হবে হচ্ছে ওয়াই, আর মাইনাস 4-3টা হবে হচ্ছে এক্স। এবারে হচ্ছে আমরা কি ফর্মুলাটা জানি, এটা তোমাদের 9-এ আছে, এটা আগাম তোমাদেরকে শিখিয়ে রাখা হচ্ছে যাতে করে তোমাদের কাজে লাগে আর কি এই মূলদ সংখ্যা বের করার ক্ষেত্রে। x প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d ডট 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 করে এরকম n সংখ্যক পর্যন্ত বের করা যাবে, এক্স প্লাস nd। এখানে n মানে কি, n মানে হচ্ছে প্রশ্নে যতগুলো মূলদ সংখ্যা চাইবে সেই সংখ্যাটা। এখানে যেমন 4 চেয়েছে, তাহলে n হবে হচ্ছে 4। আর d কিভাবে বের করব, d বের করার ফর্মুলাটা হচ্ছে এইটা, y মাইনাস এক্স ডিভাইডেড বাই n প্লাস 1। y মানে হচ্ছে সবচেয়ে বড়টা,
ক্ষেত্রে হচ্ছে 3/7, এক্স মানে হচ্ছে ছোটোটা, এক্ষেত্রে হচ্ছে -4/3, এন মানে হচ্ছে যটা চেয়েছে +1। তাহলে এখানে 4টে বের করতে বলেছে, তাহলে এইটা 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 আর এইটা বের করব। ঠিক আছে, চলো এবার দেখি। প্রথমে x প্লাস ডি বের করব। ডি এর জায়গায় হচ্ছে ফর্মুলাটা লিখলাম, এক্স এর জায়গায় হচ্ছে -4/3 আর ওয়াই এর জায়গায় 3/7 বসালাম। এবার হচ্ছে পরপর ক্যালকুলেশন করলাম, আর এন এর জায়গায় 4টে চেয়েছে সেইটা। দেখো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আচ্ছা এখানে হচ্ছে 3 7 লসক হচ্ছে 21, তাহলে 7 3 21, তাই জন্য উপরে 3 গুণ হয়েছে, আর হচ্ছে 3 7 21, তাহলে উপরে 7 গুণ হয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি -4/3 প্লাস 9 প্লাস 28/21/5, তাহলে 5টা হচ্ছে উপরে যাবে পরে, মানে এখান থেকে ডাইরেক্ট এটা লিখতে পারো বা এইটা আর একটুখানি লিখতে পারো যে -4/3 প্লাস 37/21/5, এবার 5টা উপরে যাবে, তাহলে -4/3 প্লাস 37 ইন্টু 5/21। এবারে হচ্ছে এটা ক্যালকুলেশন করলাম, তাহলে -4/3 প্লাস 185/21। এবার এইটাকে আমি সামনে আনলাম, তাহলে 185/21 -4/3, 21 আর 3 লসাগু আবার হচ্ছে 21ই হয়, 21 লসাগু, তাহলে 21 যেমন আছে তেমন, তার মানে এটার সঙ্গে 1 গুণ হচ্ছে, তাহলে 185 হচ্ছে, আর 3 7 21, তাহলে এটার সঙ্গে 7 গুণ হবে। তাহলে হচ্ছে এখান থেকে কি পাচ্ছি, 185 -28/21। এবার বাকিটা আবার দেখাচ্ছি। ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, 157/21। এটা হচ্ছে আমাদের 1 নম্বর মূলদ সংখ্যা বেরোলো। এবার নেক্সট মূলদ সংখ্যাটা বের করব, সেটা হচ্ছে x প্লাস 2d। তাহলে x এর মান বসালাম 2 এর সঙ্গে, যেমন সেই সূত্র ছিল এইটা ক্যালকুলেশন করে, যেহেতু আগে করা হয়ে গেছে আমরা জানি যে 185 হবে, তো সেই অনুযায়ী আমরা এবারে 185/21 করে নিলাম। এই ক্যালকুলেশনটা আর আমি করে দেখালাম না, কারণ প্রথমবার যখন x প্লাস ডি বের করেছিলাম তখনই করেছিলাম। তাহলে এবার মানে আমাদের ক্যালকুলেশনটাও ছোট হলো আর আমাদের করতেও সুবিধে। তাহলে এবার এখান থেকে পাচ্ছে হচ্ছে 370/21, আর এদিকে হচ্ছে -4/3। এটাকে এবার সামনে লিখবো, তাহলে সামনে লিখলাম, 21 আর 3 লসাগু 21 হয়, তাহলে এটার সঙ্গে 1 গুণ আর এটার সঙ্গে হচ্ছে 7 গুণ হবে, তাহলে 370 -28/21, তাহলে হচ্ছে 342/21। এবার এটা হচ্ছে 3 দিয়ে কাটা যাবে, 3 7 21, আর হচ্ছে 114 3 342, তাহলে সেকেন্ড যে মূলদ সংখ্যাটা সেটা হচ্ছে 114/7। এবার 3 নম্বরটা বের করব, তাহলে এটা x এর মান বসলো 3 ইন্টু এটা আমরা জানি 185/21 বসালাম, তাহলে 3 7 21, তাহলে 7 হলো। তারপর আবার এইটাকে আমি সামনে নিয়ে চলে এলাম, তাহলে 185/7 -4/3। এবার হচ্ছে 7 3 লসাগু 21, তাহলে হচ্ছে 3 7 21, তাহলে এর সঙ্গে 3 গুণ হবে, আর হচ্ছে এর সঙ্গে 7 গুণ হবে, আর সেখান থেকে পাচ্ছি হচ্ছে 555 -28/21, তাহলে হচ্ছে 527/21। এটা হচ্ছে আমাদের 3 নম্বর মূলদ সংখ্যাটা। 4 নম্বর মূলদ সংখ্যাটা বের করব, তাহলে x প্লাস 4d, তাহলে মান বসালাম 4 ইন্টু এটা আমরা জানি 185/21 হলো, দিয়ে এবার এটা হচ্ছে এই রকম, ঠিক আছে। তাহলে 4 এর সঙ্গে 185 গুণ হলো, তাহলে 740/21। এটাকে সামনে লিখলাম, 740/21 -4/3, লসাগু করলে 21ই হয়। এটা হচ্ছে 3 7 21, তাহলে 4 এর সঙ্গে 7 গুণ হবে, তাহলে 740 -28/21, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 712/21। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর মূলদ সংখ্যা। এবার এগুলোকে এক জায়গায় লিখবো। 8টে মূলদ সংখ্যা পেয়ে গেলাম, কি কি, 114/7, 157/21, 527/21 আর 712/21। এবারে 3এরটা বলেছে 6/5 ও -8/3 সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় সাজিয়ে দেখাও। এইগুলোকে সংখ্যা রেখায় সাজানোর আগে রাফে আমাদেরকে এই ক্যালকুলেশনটা একটুখানি করে নিতে হবে। 5কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.2, আর -8-এর 3, তার মানে 3কে -8 দিয়ে ভাগ করলে হচ্ছে -2.66। এবার এটাকে সংখ্যা রেখায় স্থাপন করব। 1 আর 2 এর মাঝখানে আসবে হচ্ছে 1.2, 1 এর পরেরটা হচ্ছে 1.2, সেটা লিখবে হচ্ছে 6/5, আর এটা আসবে হচ্ছে -2 আর -3 এর মাঝে পাবে হচ্ছে -2.6। আবার সেটাকে যদি মানে সেটারও যদি ভাগ করো তাহলে সেখানে পাবে হচ্ছে 2.6।
2.66, ঠিক আছে, মানে ওই 2.5 থেকে একটু যদি বেশি নাও, -2.5 থেকে যদি একটু বেশি নাও তাহলেই হবে। চলো এবার এটাকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন হচ্ছে দেখি। এটাকে সংখ্যা রেখায় আমি স্থাপন করেছি, ঠিক আছে, দেখে নাও। পরে 3-এর 4-এরটা বলেছে গুণফল নির্ণয় করো ax মাইনাস by ইন্টু a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বি টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। অঙ্কটা লিখে নিলাম। এবার এটাকে আমি ফর্মুলায় ফেলবো বলে একটা এক্সট্রা এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ধরে এটাকে 2a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ধরেছি। তাহলে এটা তো ছিল না, এখানে আমাকে একটা এক্সট্রা এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমদানি করতে হয়েছে, সেই জন্যে এটা বিয়োগ করতে হবে, তবে হচ্ছে আমি এইটা ফিরে পাবো, সেই জন্যে বাদ দিলাম এ বি এক্স ওয়াই, মানে এটা ছিল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার সবার মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে একবারে কমন নেওয়া যায়, সেই জন্য এটা একবারে কমন নিয়ে এ বি এক্স ওয়াই হোল স্কোয়ার হিসেবে লিখে দেওয়া হয়েছে। এবারে হচ্ছে এইটা তো একটা ফর্মুলা পড়ছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেখান থেকে কী লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা যেমন ছিল সেটা তেমন লিখলাম। লেখার পরে এটা লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটা যেমন ছিল সেটা লিখলাম। এবার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই ফর্মুলা অনুযায়ী এটাকে লিখবো। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই, তারপর লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ বি এক্স ওয়াই। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 3-এর 5-এরটা বলেছে পাশের চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে চিত্রটা, এখানে দেওয়া আছে প্রথম কোণটার মান দেওয়া আছে 3x বাই 2 ডিগ্রি, সেকেন্ডটা দেওয়া আছে 40 ডিগ্রি, 3 নম্বরটা দেওয়া আছে x বাই 4 ডিগ্রি। চলো এটা কী হচ্ছে দেখি। প্রশ্নে যে ছবিটা দেওয়া ছিল সেই ছবি অনুসারে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন অনুসারে 40 প্লাস 3x বাই 2 প্লাস x বাই 4 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে এবার এটা লসাগু করবে, লসাগু করলে কি হবে 4 হবে, তাহলে 4 ইন্টু 40 করলে কত 160 প্লাস হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 3x এর সঙ্গে 2 গুণ হবে 6x, আর হচ্ছে 4 একে 4, তাহলে x ইজ ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে লিখতে পারি 160 প্লাস 7x ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 180। এখান থেকে লিখতে পারি 160 প্লাস 7x ইজ ইকুয়াল টু 4টা দিকে গুণ হবে 180 ইন্টু 4, তাহলে 18 4 72, তাহলে 700। আর সেখান থেকে লিখতে পারি 160 প্লাস 7x ইজ ইকুয়াল টু 720, তাহলে সেখান থেকে লিখতে পারি 7x 160টার দিকে গিয়ে মাইনাস হবে, তাহলে হচ্ছে 560 হবে। এবারে হচ্ছে 7টা দিকে নেমে আসবে, তাহলে 7 8 56, তাহলে 80, তাহলে x ইজ ইকুয়াল টু 80। এবারে হচ্ছে x এর মানটা এইগুলোতে বসাবো, তাহলে এক একটা ডিগ্রি কত হচ্ছে সেগুলো বেরিয়ে আসবে। তাহলে x এর মান বসালে 3 ইন্টু 80 বাই 2, দুই কাটলে হচ্ছে এটা 40 হবে, তাহলে হচ্ছে 120। এটা এইভাবে করে নিয়েছে 8 3 24 240, তারপর করেছে, যেভাবে করলেও করা যাবে। তারপরে এখানে হচ্ছে x বাই 4 আছে, তাহলে হচ্ছে 80 বাই 4, 80 বাই 4 করলে কত হয় 20, মানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 20। তাহলে একটা হচ্ছে 40 ডিগ্রি, আর একটা পেলাম 120 ডিগ্রি, আর একটা পেলাম হচ্ছে 20 ডিগ্রি। এবারে 4-এরটা বলেছে নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 24 ফুট এবং প্রস্থ 19 ফুট, মেঝের ধার বরাবর 2 ফুট জায়গা ছেড়ে বাকি অংশে 2 ইন্টু 1.1/2 বর্গফুটের টালি বসাতে কটি টালি লাগবে। অনুসারে আমি লিখে নেব ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 24 ফুট, ঘরের মেঝের প্রস্থ হচ্ছে 19 ফুট। তাহলে এবার টালি যদি বসায়, তাহলে টালি বসানো অংশের দৈর্ঘ্য কত হবে 24 মাইনাস 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 20 ফুট, ঠিক আছে, মানে 24 মাইনাস 4 তার মানে 20 ফুট। আর প্রস্থ কত হবে 19 মাইনাস 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 15 ফুট। এবারে হচ্ছে একটা টালির ক্ষেত্রফল আমি বের করে নেব, তাহলে 2 ইন্টু 1.1/2 বর্গফুট, তাহলে এটা কি হয় এইটার সঙ্গে গুণ হয় আর এইটার যোগ হয়, তার মানে কি হচ্ছে 2 প্লাস 1/2, তার মানে হচ্ছে 3-এর 2, 2 2 কেটে গেল, তার মানে 3 বর্গফুট। এটা হচ্ছে একটা টালির ক্ষেত্রফল। এবারে হচ্ছে টালি বসানো অংশের ক্ষেত্রফলটা বের করে নেব। টালি বসানো অংশ বা জায়গার মোট ক্ষেত্রফল কত হবে 20 ইন্টু 15 বর্গফুট, মানে 300 বর্গফুট। তাহলে
টালি বসানো জায়গার মোট ক্ষেত্রফল থেকে একটা টালির ক্ষেত্রফল যদি আমরা ডিভাইড করি তাহলে কটা টালি লাগবে সেটা বেরিয়ে আসবে, সেটাই করা হয়েছে 300/3টি, তাহলে মানে হচ্ছে 100টি। তাহলে ওই মেঝের খালি অংশে টালি বসাতে মোট 100টা টালি লাগবে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-এর 2-এরটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো x³ - 9y³ - 3xy ইন্টু x - y। দেখো এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে হচ্ছে এটা একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে x - y এর হোল কিউবের ফর্মুলায় পড়বে, সেই জন্য আমরা 9y³ ভেঙে নেব। তাহলে সেখান থেকে কী লিখতে পারছি, x³ - y³ - 3xy ইন্টু x - y মাইনাস 8y³। তাহলে এটা ইকুয়াল টু কি, x - y এর হোল কিউব, মানে কি এটা ফর্মুলাটা a - b এর হোল কিউব ইকুয়াল টু a³ - b³ মাইনাস 3ab ইন্টু a - b, এটা হচ্ছে ফর্মুলাটা। আর এইটা মানে কি লিখতে পারি, 2y এর হোল কিউব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a³ - b³ তার ফর্মুলা। তাহলে a³ - b³ মানে কি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², সেইটা অনুযায়ী বসিয়ে দিলাম, যেখানে a হচ্ছে x - y আর b হচ্ছে 2y। তাহলে সেখান থেকে কী লিখতে পারছি, x - y মাইনাস 2y ইন্টু x - y এর হোল স্কোয়ার প্লাস x - y ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার। এবার সেখান থেকে কী লিখতে পারি, এটা ব্র্যাকেটটা হাটিয়ে দিলাম, তাহলে x - y মাইনাস 2y ইন্টু এটা আবার ফর্মুলা পড়বে a - b এর হোল স্কোয়ার, মানে কি a² - 2b প্লাস b², তাহলে x² মাইনাস 2xy প্লাস y² প্লাস 2xy, মানে এটার সঙ্গে একবার এটার গুণ হবে, এটার সঙ্গে একবার এটার গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটার গুণ করলে হয় প্লাস 2xy, এটার সঙ্গে এটার গুণ করলে হয় হচ্ছে মাইনাস 2y² প্লাস এটা কত হবে 4, 2² মানে 4 আর y²। এবারে দেখো প্লাস 2xy মাইনাস 2xy এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, x² যেমন ছিল তেমন বসবে। আর এখানে হচ্ছে প্লাস y² মাইনাস 2y², বড় চিহ্ন প্রায়োরিটি পাবে, আলটিমেটলি এটা বিয়োগ হচ্ছে, তাহলে y², তাহলে প্লাস 4y² মাইনাস y², তার মানে বড় চিহ্ন প্রায়োরিটি পাবে প্লাস হলো, আর হচ্ছে আলটিমেটলি ভিতরে বিয়োগ, তার মানে হচ্ছে 3y²। তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে x - 3y ইন্টু x² প্লাস 3y², এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। পরে 4-এর 3-এরটা বলেছে x + y = m / xy হলে x³ + y³ + 3m এর মান নির্ণয় করতে হবে। অঙ্ক যেটা দেওয়া ছিল সেটা লিখলাম x + y m / xy। এবারে তাহলে xy এর সঙ্গে এটা গুণ করব, xy * x + y = m, এটাকে 1 নম্বর দিলাম, আর এটা আমার পরে কাজে লাগবে। তাহলে x³ + y³ + 3m, এটা থেকে কি লিখতে পারি, এটা হচ্ছে a³ + b³ এর সূত্র পড়লো, তাহলে কি a + b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, ঠিক আছে। তাহলে x এখানে হচ্ছে এটা হচ্ছে x আর বিটা হচ্ছে y, তাহলে x + y এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু x + y, তারপর যেমন প্লাস দিয়ে 3m ছিল প্লাস দিয়ে 3m লিখলাম। এবার দেখো xy ইন্টু x + y এর মান কত, m, তাহলে এইটা সমান কি লিখতে পারি m, ঠিক আছে। তার সঙ্গে 3 গুণ আছে, যেমন আছে সেরকম লিখে দিলাম, তাহলে গুণ দিয়ে 3m, তাহলে সেখান থেকে লিখতে পারি x + y এর হোল কিউব মাইনাস 3m প্লাস 3m প্লাস 3m মাইনাস 3m ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কী হবে x + y এর হোল কিউব, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 4-এর 4-এরটা বলেছে ভাগফল নির্ণয় করো, 6x³ y মাইনাস x² y² মাইনাস 7xy এর কিউব প্লাস 12y⁴ ডিভাইডেড বাই 2x প্লাস 3y। তাহলে লিখে নিলাম অঙ্কটা, তাহলে এটাকে দিয়ে এটাকে ভাগ করছি। তাহলে দেখো এটা আনার জন্য আমাকে কি করতে হবে, এইটার সঙ্গে কত গুণ করলে এইটা আসবে, আমি যদি 3x² y গুণ করি তখন এইটা আসবে, তাহলে সেইটা গুণ করলাম, তাই এখানে লিখে তাহলে হচ্ছে গুণ করার পর যেটা হলো সেটা এখানে বসালাম 6x³ y প্লাস আবার হচ্ছে 3y এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কি হবে, 3 × 3 = 9, x² y এর স্কোয়ার সেটা লিখলাম,
লিখে চিহ্নের পরিবর্তন ঘটালাম, তাহলে এটা ক্যান্সেল আউট হলো। এখানে বড় চিহ্ন প্রায়োরিটি পেলো, আলটিমেটলি এদের দুজনের ভিতরে যোগ হলো, তাহলে 10x² y², তারপর এটা নামালাম -7xy এর কিউব। এবারে কি করলে আমার -10x² y² আসবে? আমি যদি এটার সঙ্গে -5xy² গুণ করি তাহলে আমার এইটা আসবে, সেই জন্য -5xy² গুণ করলাম, তাহলে হচ্ছে এটা এলো। আবার হচ্ছে y এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত আসবে? 3 5 15 x আর y² y গুণ করলে হয় y³ আবার চিহ্নের পরিবর্তন ঘটালাম, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বড় চিহ্ন প্রায়োরিটি পাবে, বড় চিহ্ন চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস হবে। আলটিমেটলি এদের দুজনের ভিতর বিয়োগ হবে, তাহলে 8xy³ হবে। এটাকে নামালাম, তাহলে কি গুণ করলে আমার 8xy³ হবে? আমি যদি এটার সাথে 4y³ যদি আমি গুণ করি তাহলে এটা পাবো, তাহলে এখানে লিখলাম +4y³ প্লাস 4y³ গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে +4y³ লিখলাম, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে পাচ্ছি হচ্ছে 8xy³, তারপর 3y এর সঙ্গে যদি এটা গুণ করি 3 4 12 আর হচ্ছে y⁴, তাহলে চিহ্নের পরিবর্তন ঘটালাম, তাহলে দুটোই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমি কি উত্তরটা পেলাম? যে অতএব নির্ণয় ভাগফল = 3x² y - 5xy² + 4y³, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 বলেছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমটা বলে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা দেওয়া হলো। চিত্রশিল্পীর নাম যামিনী রায়, চিন্তামণি কর, নন্দলাল বসু, গণেশ পাইন। পছন্দের দর্শক সংখ্যা হচ্ছে 150, 80, 100, 120। এই তথ্য নিয়ে একটা পাইচিত্র তৈরি করো ও কেন্দ্রীয় কোণগুলির মান লেখো। কেন্দ্রীয় কোণের মান বের করতে গেলে আমাকে কি করতে হবে? আগে মোট দর্শকের সংখ্যা আমাকে আগে বের করে নিতে হবে, তাহলে মোট দর্শকের সংখ্যা আমি আগে বের করে নিলাম। এবার হচ্ছে যে বিষয়ের কেন্দ্রীয় কোণ বের করতে হবে সেই বিষয়ের যে সংখ্যাটা আছে সেটা ডিভাইডেড বাই টোটালটা ইন্টু 360 করলে কেন্দ্রীয় কোণ বেরিয়ে আসবে। এইভাবে দেখো যামিনী রায়ের বেরিয়েছে 120, নন্দলাল বসুর বেরিয়েছে 80, চিন্তামণি করের বেরিয়েছে 64 আর গণেশ পাইনের বেরিয়েছে 96 ডিগ্রি। এবার হচ্ছে পাইচিত্র অঙ্কন। স্কেলের সাহায্যে একটা যে কোনো মাপ নিয়ে প্রথমে একটা আমি দাগ টানলাম পেন্সিলের সাহায্যে। এবার এখানে কাটা কম্পাস বসিয়ে একটা বৃত্ত আঁকবে, দিয়ে এবার এখানে চাঁদা বসিয়ে প্রথম থেকে একটা করে ডিগ্রি এঁকে যাবে। প্রথমে তাহলে 120 ছিল, 120 আঁকলাম, তারপর 64 আঁকলাম, তারপর 80 আঁকলাম, পরবর্তীতে লাস্টে এইটা অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে। এবার এইগুলো কত কত ডিগ্রি সেগুলো লিখবে, পেন্সিলে লিখবে, কার কার ডিগ্রি সেইগুলোর প্রত্যেকটার নাম লিখে দেবে, ঠিক আছে? এইভাবে তাহলে পাইচিত্র অঙ্কনটা কমপ্লিট হবে। পরে 5 অথবাই বলেছে একটি মডেল তৈরির উপকরণ কেনার খরচের একটি তালিকা দেওয়া হলো। উপকরণ বলেছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ সব টাকায় দেওয়া আছে, 8 টাকা, 12 টাকা, 25 টাকা, 6 টাকা, 9 টাকা। এই তথ্য দিয়ে একটি পাইচিত্র তৈরি করো ও কেন্দ্রীয় কোণগুলোর মান লেখো। এই অঙ্কটা দেখো তোমাদের আগে মডেল 10-এ 5-এর 1-এর সেম অঙ্কটাই ওখানে আছে, সেই জন্য আমি আর এই অঙ্কটা করিয়ে দেখালাম না, ভিডিওটা বেকার বড় হবে। এই অঙ্কটা তোমরা তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে থাকা প্লেলিস্টে যাও, গিয়ে মডেল 10 ভিজিট করো, সেখানে হচ্ছে এই অঙ্কটা 5-এর 1-এর দাগে এটা দেখতে পেয়ে যাবে। সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে করে দিয়েছি। তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।